সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় শুরুতে একটু জানিয়ে দিই, রাজনীতি, জাতীয় ঐক্য, নির্বাচন, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। অনেকগুলো বিষয় আছে আজকে আলোচনা করার মতো, সেই বিষয়গুলোতে আসব। এই মুহূর্তে আলোচনা করার জন্য যারা স্টুডিওতে উপস্থিত আছেন, শুরুতে যদি তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, স্বাগত। আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TPN24, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। বাংলাদেশের জন্য বেশ আনন্দের একটি মুহূর্ত আজকে। খেলা যখন ক্রিকেট এবং প্রতিপক্ষ যখন ভারত, তখন তো উত্তেজনা তুঙ্গে থাকেই। টানা দুবার চ্যাম্পিয়ন, যুব এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আমি শুরুতেই আমাদের যে এশিয়া যুব এশিয়া টিমের সদস্যদের এটিএন নিউজ পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই এমন একটা জয়ের জন্য। সেটি মাইল ফলক আরও বাড়িয়ে তুলুক। আমরা চাই সামনে আমাদের বিশ্বকাপে এটির ভালো একটি প্রভাব পড়ুক, সেটিও আমরা আসলে চাচ্ছি। সেটিতে শুরু করি। একটি বিষয় নিয়ে কথা বলতেই হয়, সিরিয়ার যে বিষয়টি, সিরিয়ার সরকার যিনি বাংলাদেশের সাথে মাত্র 4 মাসের ব্যবধানে সেই সরকারকে উৎখাতের যে ঘটনাটি, সেটিতে আসলে শুরু করতেই হয়। আসাদ সরকারকে উৎখাত করা হয়েছে এবং একই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের 4 মাস পর আমরা দেখতে পেলাম। সেটির একটি প্রতিবেদন আমাদের হাতে আছে। প্রতিবেদনটি দেখে আমরা মূল আলোচনায় যেতে চাই। প্রতিবেদনটি। বিদ্রোহের মুখে যখন কোনো রাষ্ট্রনায়ক ক্ষমতাচ্যুত হন বা দেশ ছেড়ে পালিয়ে যান, তখন প্রায় সবখানেই দেখা যায় এই একই দৃশ্য। শ্রীলঙ্কায় অর্থনীতির দুরবস্থা থেকে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। রাজধানী কলম্বোয় সমবেত হন কয়েক হাজার বিক্ষোভকারী। পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে সেখানে ঢুকে পড়েন তারা। প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে আশ্রয় নেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রায় 20 বছর শাসনের পর ন্যাটো সৈন্যরা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পরই তালেবানরা দেশটির দখল নিতে শুরু করে। তালেবান বাহিনী আফগানিস্তান দখল নেওয়ার পর দেশ ছেড়ে আরব আমিরাত পালিয়ে যান দেশটির তখনকার প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দ্য বুচার অব উগান্ডা নামে পরিচিত ইদি আমিন দাদা আফ্রিকার ইতিহাসে অন্যতম বর্বর ও স্বৈরাচারী একনায়ক। 70-এর দশকে উগান্ডায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে 1 লাখের বেশি মানুষকে হত্যা, গুম, নির্যাতন, নির্বাসন কিংবা ফাঁসি দেন ইদি আমিন। বিদ্রোহীরা 1978 সালের অক্টোবরে উগান্ডার রাজধানী কাম্পালা দখল করে নেয়, আর স্বৈরাচারী ও প্রতাপশালী ইদি আমিন দেশ ছেড়ে পালিয়ে লিবিয়ায় আশ্রয় নেন। 2006 সালের সেপ্টেম্বরে বিদেশ ভ্রমণের সময় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সে সময় তাকে নির্বাসনে পাঠানো হয়। 2008 সালে বিচারের মুখোমুখি হতে অবশ্য দেশে ফেরেন তিনি। তবে কর ফাঁকির অভিযোগে তার স্ত্রী দোষী সাব্যস্ত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান থাকসিন দম্পতি। যুক্তরাষ্ট্রের সমর্থনে 1969 সালে দ্বিতীয় মেয়াদে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফার্দিনান্দ মার্কোস। 3 বছর পর দেশে সামরিক আইন জারি করেন তিনি। 1983 সালে বিরোধী নেতা বেনিগনো অ্যাকুইনো জুনিয়র আততায়ীর গুলিতে নিহত হলে ফিলিপাইনে মার্কোস পরিবারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী বিক্ষোভ শুরু হয়। তুমুল জনরোষের মুখে 1986 সালে ক্ষমতা ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান ফার্দিনান্দ ইমেলদা দম্পতি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। সবশেষ দেশ ছেড়ে পালানোর ঘটনা ঘটল সিরিয়ায়। বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় ঘটল 54 বছরের স্বৈরশাসনের অবসান। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক দেখছিলেন যে কথাটি বারবার বলছিলাম, যে বাংলাদেশের ঠিক 4 মাস পরই যে ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখলাম। বলা হচ্ছে সিরিয়াতেও টর্চার সেল পাওয়া গেছে। বাংলাদেশে যখন আমরা আয়নাঘরের কথা বলছিলাম, তখন সিরিয়াতে আমরা টর্চার সেল দেখতে পাচ্ছি। পৃথিবীতে আসলে জনগণ যারা আছে, মানুষ আসলে কি চাচ্ছে, কি বার্তা দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটু শুরু করি। জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে শুরু করি। আসলে কি বার্তা দিচ্ছে যে স্বৈরাচারের পতন, একই ভূমিকা জনগণ মেনে নিচ্ছে না, পৃথিবী থেকে আসলে কি বার্তা আমরা পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। দেখেন, স্বৈর শাসকের বৈশিষ্ট্য কিন্তু একই রকম, যে দেশে হোক না কেন। স্বৈর শাসকরা একই ধরনের কাজ করে, স্বৈর শাসকদের পরিণতিও একই রকমের হয়, 2 দিন আগে অথবা পরে। আপনাদের রিপোর্টে মোটামুটি অনেকগুলো দেশের কাহিনী আমরা জানলাম। আমরা সাম্প্রতিক কালের মধ্যে যদি ধরি, সেটি শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপরে সবশেষ সিরিয়া। তার আগে আফগানিস্তান, উগান্ডা, থাইল্যান্ড, পাকিস্তান, ফিলিপিন্স, অনেক দেশের কথাই আপনাদের প্রতিবেদনে দেখলাম। এবং প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে
আপনি যদি দেখেন যে ওই স্বৈর শাসক যারা ছিল তারা কিভাবে ক্ষমতায় এসেছে, কিভাবে ক্ষমতায় টিকে ছিল, কিভাবে জনগণের স্বার্থ এবং জনমত উপেক্ষা করেছে, কত রকমের কলা কৌশল করেছে, কতভাবে নিপীড়ন নির্যাতন এবং দুর্নীতি করেছে, এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যত উপায় আছে অমানবিক নিষ্ঠুর সব উপায় অবলম্বন করেছে, বাইরের শক্তির আশ্রয় নিয়েছে, তারপরেও কিন্তু টিকতে পারে নাই। তো অন্যান্য দেশের কথা কি বলবো, আমরা নিজেদের দেশে দেখলাম একটি স্বৈরাচারী সরকার 16 বছর কত রকমের ছলাকলা করে, কত নির্যাতন করে, ভারতের আশ্রয় প্রশ্রয় প্রত্যক্ষ সহযোগিতায় তারা 16 বছর টিকে ছিল, তারপরে কিন্তু পারে নাই, কারণ জনরোষের মুখে তাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। স্বৈর শাসকরা পালিয়ে যান যখন, তখন বুঝতে হবে টিকে থাকার তার আর কোনো উপায় নাই, আর দেশে থাকলে নির্ঘাত তার মৃত্যু হবে, অথবা বিচারে ফাঁসি হবে, অথবা জনগণই মেরে ফেলবে। ওই অবস্থায় তখন জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যান। এই ঘটনার সবশেষ সিরিয়ায় ঘটলো, বাংলাদেশের কথা আমরা জানি, অন্যান্য দেশে জানি। ফলে এক লাইনে শেষ করি যে সারা পৃথিবীতে সবচেয়ে সমাদৃত, গৃহীত এবং মন্দের ভালো শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকেই গণতান্ত্রিক সরকারই কিন্তু স্বৈরাচার হতে পারে, আবার স্বৈরাচারী কায়দা ক্ষমতা এসেও স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। বাংলাদেশ সেই 71 থেকে শুরু করে আমরা যুগে যুগে জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, অভ্যুত্থান করেছি, সব কিছুই কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য, সাম্যতার জন্য, ন্যায় বিচারের জন্য। সেটি আমরা 53 বছর পরে এসে যখন পেলাম না, তখন জনগণ কিন্তু তার জবাব দিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমদ। আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পেয়েছেন এবং আপনার মাধ্যমে আমরা জনগণের কাছে সরকারকে সরাসরি কানেক্ট করতে পারবো এই আয়োজনের মধ্যে দিয়ে, সেই প্রত্যাশা করছি। আমাদের যে প্রতিবেদনটি এবং যে সূত্র ধরে জনাব নাজমুল আশরাফ আসলে কথা বলছিলেন, তার প্রেক্ষাপটেই জানতে চাইব এই যে জনগণ আসলে কি চায়। যতই আমরা তাদের বঞ্চিত করে রাখার চেষ্টা করি, শেষ পর্যন্ত কিন্তু তারা তাদের অধিকারটুকু ফিরিয়ে নেয়। কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ। ভাই যেটা বলেছেন খুবই সঠিক, এবং আমি শুরুতে বলি যে আপনাদের এই প্রতিবেদনটি খুবই চমৎকার একটি প্রতিবেদন হয়েছে। খুব সংক্ষিপ্ত এই প্রতিবেদন দেখে মানুষ কিন্তু স্বৈরাচার এবং স্বৈরতন্ত্র এ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে, আমি বিশ্বাস করি। তো এখানে একটা বিষয় আমি শুরুতে বলে রাখা ভালো, যে আজকে সিরিয়ায় সেখানকার মুক্তিকামী মানুষ যে সাফল্য পেয়েছে, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিবাদন জানাই। আমাদের বাংলাদেশের মানুষ এরকমই একটা আনন্দ এবং বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্বের মধ্য দিয়ে যাচ্ছে। এবং একটা বিষয় হচ্ছে, পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের স্বর যে একই, আচরণ যে একই, এবং স্বৈরশাসকদের আচরণও যে একই, তারা যে শিক্ষা নেয় না, এটা একটা একদম লেটেস্ট এক্সাম্পল হিসেবে আমাদের সামনে আসলো। আপনি দেখেন যেই দৃশ্যগুলি সেখানে অবতারণা ঘটেছে আজকে, এর কোনো দৃশ্য অন্তত বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত না। হয়তো স্ট্যাচু বদলে গেছে, কারটা ফেলছে সে ব্যক্তি আলাদা, এই স্ট্যাচুগুলি নানান কারণে তৈরি হয়। স্বৈরশাসকরা এই স্ট্যাচুগুলি তখন তৈরি করে যখন মানুষের উপরে প্রবল নির্যাতন করে, তাদের এখানে যেই আপনি সিক্রেট প্রিজন পাওয়া গেল, আমাদের আয়নাঘর, এই সবই পাওয়া গেল, দৃশ্য কিন্তু একই, আচরণ কিন্তু একই। আর এই স্ট্যাচু ভেঙে ফেলার মধ্যে দিয়ে মানুষ কিন্তু স্বৈরাচারের আইকনকে ভেঙে ফেলে। এটা কোনো ব্যক্তি বা কোনো বিষয় না, এটা স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের যে নিরন্তর সংগ্রাম, মানুষের যে প্রবল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটারই প্রতিফলন ঘটে। সেটা আজকে সিরিয়ায় দেখলাম, ভবিষ্যতেও যে পৃথিবীর যে কোনো জায়গায় স্বৈরশাসকদের জন্য এটা আরেকটা শিক্ষা হয়ে দাঁড়ালো। নিশ্চয়ই পৃথিবী স্বৈরতন্ত্র মুক্ত হবে, মানুষ তার গণতন্ত্রের প্রতি যে আকাঙ্ক্ষা সেদিকে এগিয়ে আসবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। এবার একটু দেশের দিকে আসি। এই বিষয়ে একটা যোগ করি, সেটি হচ্ছে যে বাংলাদেশে 16 বছর পরে এই স্বৈরশাসনের পতন হয়েছে। সিরিয়াটা কিন্তু 50 বছর, মানে ওই পরিবার ধরলে হ্যাঁ, আসাদ পরিবার ধরলে পরে, তার মানে হচ্ছে যে আপনি জোর করে স্বৈরতান্ত্রিক কায়দায় ক্ষমতা থাকতে পারেন, সর্বোচ্চ 50 বছর থাকতে পারেন, তারপরে তার পতন, তারপরে কিন্তু শিক্ষা হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটি দেশে যা ঘটে তার প্রভাব কিন্তু অন্য দেশে ঘটে। সাম্প্রতিককালের যদি আমরা এই চেইনগুলো দেখি একটার পর একটা, শ্রীলঙ্কার ঘটনার পরে কিন্তু বাংলাদেশে ব্যাপক আলোচিত হচ্ছিল যে বাংলাদেশ এরকম হবে, বাংলাদেশ এরকম হবে। তখনকার ক্ষমতাসীনরা এটা নিয়ে হাসাহাসি করতো, তামাশা করতো, শ্রীলঙ্কার মতো নাকি আমাদের অবস্থা হবে, আমরা নাকি পালিয়ে যাবো, হ্যান করবো, ত্যান করবো। ঠিক
অক্ষরে অক্ষরে মিলে গেছে কিন্তু সেই একদম কথাগুলো। যেটি বলছিলাম যে রাজনীতি জাতীয় ঐক্য নির্বাচন যেহেতু আমাদের আজকের বিষয় এবং গোটা বিশ্বই আসলে তো আমরা আসলে এখন আপনি যেমনটি বলছিলেন যে প্রভাবটা আসলে চলে আসে, আমরা একেবারেই আলাদা না সেখান থেকে। আমরা জাতীয় ঐক্যের কথা যখন আসলে বলি তখন জুলাইয়ে যে আমরা ঐক্যটা দেখেছি, 5 আগস্ট যে ঐক্যের জন্য আমরা আসলে পেয়েছি, সেই ঐক্যের ধারাবাহিকতায় সরকারের উপর নানান দায়িত্ব আসলে অর্পণ হয়েছে, নানান দায়িত্ব পড়েছে। সেখান থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান চেষ্টা করছেন, পুরো সরকার আসলে চেষ্টা করছে যে দলগুলোকে নিয়ে, স্টেক হোল্ডারদের নিয়ে, ধর্মীয় নেতাদের নিয়ে দেশে যে দুর্যোগগুলো আছে, যে সংকটগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য, সেই ঐক্যটুকু ধরে রাখার জন্য। কিন্তু ওই যে বললাম দুর্যোগ, ওই যে বললাম সংকট, সেটা তো আসলে পিছু ছাড়ছে না। আমরা যখন সংস্কারের পথে আগাতে চাচ্ছি, যখন নির্বাচনের পথে আগাতে চাচ্ছি, তখন স্বয়ং প্রতিবেশী দেশ যাদের সব থেকে বেশি সহযোগিতা আমাদের পাবার কথা, তাদের মাধ্যমে নানান গুজব ছড়াচ্ছে, অপপ্রচার ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চিন্ময় দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে ইস্যু তৈরি হওয়া এবং আমাদের উপ হাই কমিশনের হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা যখন আমরা দেখছি, তখন গুজবের কথা তো বলছিলামই। এই যে ঐক্যের পথে নানান বাধা, সরকার এ মুহূর্তে তার যে দায়িত্ব সংস্কার, নির্বাচন, সেখান থেকে কতটা বাধার সম্মুখীন হচ্ছে এবং কতটা আপনার কাছে মনে হয় যে সংকটের মধ্য দিয়ে আসলে সরকার যাচ্ছে? সবচেয়ে বড় সংকটগুলো কি কি? দেখেন, এই যে আপনার অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, এই বাস্তবতায় যারা সরকারে আছে, আমরা চাইলে প্রতিদিন তাদের 10টা 20টা দোষ নিয়ে, ব্যর্থতা নিয়ে কথা বলতে পারি। আপনি আমাকে বলেন 18 কোটি মানুষের মধ্যে আপনি আর 10 জন 20 জন 15 জন লোক এনে বসায় দেন তো, এই বাস্তবতায় এর চেয়ে ভালো কি করতে পারবে? যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, বড় বড় রাজনৈতিক দল, রাজনীতিবিদ, তাদেরকে বসায় দেন তো, তারা এর চেয়ে ভালো কি করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই আরও ভালো মানুষ আশা করে। এত বড় অভ্যুত্থান হলো, মানুষ জীবন দিল, তারপরে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। সেখানে তারা যা করছে, সেখানে কি কি ঘাটতি আছে, আর কি করতে পারে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, নানান শ্রেণী পেশার মানুষের সহযোগিতা, ছাত্র যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের তো বটেই, সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে কাজটা করা, এটাই তো সবার প্রত্যাশা। বিশেষ করে এখন যে আমরা ভারতের একটা মানে বড় ধরনের কি বলবো, প্রোপাগান্ডা বললে এটা কম বলা হয়, এটা আমাদের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর একটা বড় ধরনের হামলা। এটা শুধু তারাই করছে না, সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এই মিথ্যাচারের মাধ্যমে। সেই কাজটি মোকাবেলা করার জন্যই কিন্তু জাতীয় ঐক্যমত তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রথমে ছাত্রদের সাথে, আন্দোলনকারী ছাত্রদের সাথে, তারপরে রাজনীতিবিদদের সাথে, তারপর ধর্মীয় নেতাদের সাথে বসেছেন। অনেকে বলছে আরও যেসব শ্রেণী পেশার মানুষ আছে তাদের সাথে বসার কথা, হয়তো বা বসবে। কিন্তু জাতীয় ঐক্যমত যেটি একটি দেশের যে জাতীয় স্বার্থ, যে কোনো একটা দেশের জাতীয় স্বার্থে কোনো বিভেদ থাকা উচিত না। মানে রাজনীতি অরাজনীতি সব কিছু মিলিয়ে যে আমার দেশের অস্তিত্ব, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার সম্মান, মর্যাদা, এখানে কেন আবার বিভেদ হবে? তার মানে বাংলাদেশের যে নাগরিক, বাংলাদেশকে যে ভালোবাসে, যার দেশপ্রেম আছে, সে কি কখনো জাতীয় স্বার্থের ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারে? যদি দ্বিমত পোষণ করে, সে বাংলাদেশের নাগরিক না, সে কুনাগরিক। রাজনৈতিক দলগুলো করছে না, কিন্তু তাদের প্রায়োরিটি লিস্টে কিন্তু চলে আসছে প্রয়োজন, এটা আমি বললাম। কিন্তু বাংলাদেশে 71-এর পরে কখনোই জাতীয় ঐক্যমত হয় নাই, এখনো হয় নাই। এখন আপনি বলবেন এতগুলো দলকে নিয়ে বসছে, আরো বহু দল তো বাইরে রয়ে গেছে, নির্বাচন কমিশনের নিবন্ধিত দলও তো বাইরে রয়ে গেছে। সেই দলগুলোর নেতারা অপকর্ম করেছে, তাদের বিচার হবে, সর্বোচ্চ শাস্তি হবে। সেই দলের যারা সমর্থক, যারা ভোটার, সাধারণ মানুষ, যারা অপরাধ করে নাই, অন্যায় করে নাই, সেই মানুষগুলোর প্রতিনিধিত্ব কি আছে? তাহলে কিভাবে জাতীয় ঐক্যমত হয়? জাতীয় ঐক্যমত হচ্ছে না। আবার এটাও ঠিক, আমি সরকারকে ধন্যবাদ দেব, এই সরকার যখন প্রথম দফা আলোচনা করে, আওয়ামী লীগ কেবলই পতিত হয়েছে, তার প্রতি মানুষের ঘৃণা আছে, ক্ষোভ আছে, তার আবার পলাতক আছে। আপনি যদি চান যে ঠিক আছে আওয়ামী লীগের খারাপ মানুষগুলো বাদ দিয়ে আমি ভালো মানুষের সাথে বসবো, কে বসবে? কে বসবে? আছে কেউ? পাবেন খুঁজে কাউকে? সব গর্তে লুকানো আছে। যাই হোক, জাতীয় পার্টি মোটামুটি আনটাচ ছিল, তাকে সহযোগী বা আপনার কি বলে দোসর হিসেবে হামলা করা হলো, সমাবেশ করতে দেওয়া হলো না, অফিস পুড়িয়ে দেওয়া হলো। প্রথম দফা ডাকা হয়েছিল জাতীয় পার্টিকে, তারপরে আন্দোলনকারীদের হুমকি ধামকিতে এরপর আর ডাকা হলো না। তার মানে হচ্ছে জাতীয় ঐক্যের ক্ষেত্রে এটা কি একটা বড় বাধা না?
এই প্রশ্নটি নিয়েই যদি ফয়েজ আহমদ আপনার কাছে আসে, জাতীয় ঐক্যের কথা আমরা মুখে মুখে বলছি, সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর প্রায়োরিটি লিস্টে আসলে জাতীয় ঐক্য তো আছে, সেটা আমরা শুনতে পাই। এবং যেমনটি নাজমুল আশরাফ বলছিলেন যে 53 বছর ধরে ঐক্যের কথা শুনছি, কিন্তু আসলে প্রতিষ্ঠা হয় নাই। কিন্তু নির্বাচন হচ্ছে প্রধান টার্গেট, নানাভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, অস্বীকার করার কোনো উপায় নেই আসলে। সেখান থেকে জানতে চাইবো যে সরকার আসলে এখানে বাধার সম্মুখীন হচ্ছে কতটুকু, বা সরকার, কেননা এই যে ঐক্যের কথা আমরা যখন বলছি তখন এখন ছাত্রদের সাথেও আমরা কিছু কিছু বিষয়ে দেখছি যে সরকারের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়ে গেছে, সেটি কি ধরনের প্রভাব ফেলছে? দেখুন, আপনি যেটা বলছেন দূরত্ব, ঠিক দূরত্ব শব্দের সঙ্গে আমি একমত না। এই সরকার যে স্পিরিটের সরকার, সেখানে শুরু থেকে বলা হচ্ছিল মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা প্রয়োজন। তো সরকার বিশ্বাস করে যে সরকারের সব কাজ কেউ পছন্দ করবে না, শতভাগ সব কাজ পছন্দ করবে না। যে কাজটি আপনি পছন্দ করবেন না সেই কাজটি আপনি বলতে পারবেন, আপনি বলবেন। সেই দ্বিমত প্রকাশের বিষয়ে এমন একটি উন্মুক্ত পরিবেশ বাংলাদেশে এখন বিরাজ করছে যেটি অতীতে ছিল না। আর জাতীয় ঐক্যের কথা রাজনৈতিক দলগুলির থেকে আপনি বলছেন, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পর এতগুলি রাজনৈতিক দল, আশরাফ ভাই যেটা বলছিলেন যে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল, আমি যখন সাংবাদিক ছিলাম আমি ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশন কভার করার সুযোগ আমার হয়েছে। রাজনৈতিক দল কিভাবে কাজ করে বা রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া কিভাবে হয়, নির্বাচন কমিশন কিভাবে রাজনৈতিক দল নিবন্ধন দেয়, এখানে আপনি এমন অনেকগুলি রাজনৈতিক দল পাবেন শুধুমাত্র নির্বাচনে, আওয়ামী লীগের সাজানো নির্বাচনে অংশগ্রহণ করানো দলের সংখ্যা বাড়ানোর জন্য এই সমস্ত রাজনৈতিক দল গঠন করা হয়েছিল। আপনাকে আমি এমন রাজনৈতিক দলের কথা, নিবন্ধিত রাজনৈতিক দলের কথা বলতে পারবো যার কোনো প্রতিনিধিত্বের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আর সেই বিষয়গুলো মাথায় রেখে কি সরকার তাহলে এরকম জায়গাগুলোতে ডাকছেন? সরকার মনে করে এখানে একটা রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য, এই বিষয়গুলি বাংলাদেশের স্বার্থে প্রয়োজন। আপনি দেখুন, বাংলাদেশের বর্তমান শত্রু কিন্তু খুব চিহ্নিত। বাংলাদেশের শত্রু হচ্ছে ফ্যাসিবাদ। সেটা বিদেশ থেকে বসে হচ্ছে, দেশে বসে হচ্ছে, যেখানেই হচ্ছে, বাংলাদেশের শত্রু ফ্যাসিবাদ। এখানে সরকারের শত্রু বলে কথা নয়, দেশের শত্রু। এই দেশ প্রশ্নে সবাই এক কিনা সেটা হচ্ছে প্রশ্ন। এখন এই সবাই একের জায়গায় আপনি 17 কোটি 16 কোটি মানুষ সবাই হয়তো এক কাতারে লাইন দিয়ে বলবে না যে আমরা এক, কিন্তু আমরা মানুষের যে স্পিরিট, মানুষের যেই নানানভাবে মানুষ যে তার মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে, যে যার মতো, সবাই কিন্তু বাংলাদেশ প্রশ্নে তাদের একতা দেখাচ্ছে। শুধুমাত্র পতিত সরকারের সহযোগী এবং পতিত সরকারের এখনও রেখে যাওয়া যে সমস্ত লোকজন আছে কিছু, তারা নানা প্রক্রিয়া এটাকে ব্যাহত করার চেষ্টা করছে। আমার মনে হয় না বাংলাদেশের আপামর জনগণের, গণতন্ত্রকামী মানুষের মতের বিরুদ্ধে গিয়ে এই আমাদের ঐক্য নষ্ট করা কারো পক্ষে সম্ভব হবে। আর প্রতিবেশী ভারতের সঙ্গে যখন আমরা সম্পর্কের জায়গাটুকুকে আছে, আমরা যে কথাটা এখন খুব বেশি প্রচলিত যে আমরা আসলে প্রতিবেশিতা আসলে বদলাতে পারবো না, সম্পর্কের জায়গাটুকুর যতটা টানাপোড়েন তৈরি হয়েছে, যতটা অবনতি হয়েছে, সেই জায়গারও কিছুটা উন্নতির প্রয়োজন রয়েছে। আমরা জানি আগামীকাল পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আপনার কাছে কি মনে হয়, যারা আসলে বৈঠকে অংশগ্রহণ করছেন, এই বৈঠক, আমরা জানি জনগণের যে পর্যায়ে সেখানেও নানাভাবে ঘৃণা ছড়িয়ে পড়েছে এবং পাল্টাপাল্টি দোষারোপ, পাল্টাপাল্টি অভিযোগ, নানা ধরনের বিষয়গুলো এখানে চলে এসে, অপমাননার বিষয়গুলো চলে এসেছে, দূরত্ব কি কমবে? এই যে দেখুন, আপনি যদি ছোট একটি অফিসেও কাজ করেন, সেখানে যদি একজন মানুষ দীর্ঘদিন আপনার কথাই শুনতে থাকে, হঠাৎ যদি তার আচরণে আপনি দেখবেন না সেও তার অধিকার বিষয়ে সচেতন, হুট করে আপনার ভালো লাগবে না। আপনি এভাবে চিন্তা করলে দেখবেন যে বাংলাদেশকে ভারতের যে দেখা, এই দেখার চোখ দীর্ঘদিন ছিল আওয়ামী লীগ। বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে যে বন্ধুত্বের প্রয়োজন, সেই বন্ধুত্বটার বিষয়ে ভারত তার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। আসলে আওয়ামী লীগকে দিয়েই বাংলাদেশকে বিবেচনা করার চেষ্টা করেছে। সেই আওয়ামী লীগ যখন হঠাৎ করে বিলীন হয়ে গেল, ভাই যেটা বললেন গর্তে লুকিয়ে আছে, আওয়ামী লীগের হয়ে একজন কথা বলবে এমন লোক নেই, সেই আওয়ামী লীগকে দিয়ে দেখা ভারতের দৃষ্টিভঙ্গিতে ঠিক বুঝে উঠতে হয়তো কিছুটা সময় লাগছে। কিন্তু ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের কালচার, ভারতের মানুষের কালচার অনেকটা একই। এই মানুষে মানুষে যে বন্ধুত্ব, সেটা শুধুমাত্র সেখানকার কোনো দলীয় বা রাজনৈতিক স্বার্থে, ভারতেই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে যে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা হচ্ছে সেখানকার রাজনৈতিক কারণে। সো ভারতের মানুষ নিশ্চয়ই এই রাজনৈতিক কারণটা বুঝতে পারে। আরেকটা বিষয় আমি আগে বলেছি অন্য এক জায়গায়, সেটা এখনও বলতে চাই, যে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যেই প্রবল তথ্য সন্ত্রাসী লিপ্ত হয়েছে,
সেই সন্ত্রাস দিয়ে বাংলাদেশের মানুষকে যে উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সায় দেয়নি এখন সেটি প্রতিবাদও করছে, আমরা বিভিন্ন প্রতিবেদন এখন দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেদনগুলো তো ফয়েজ আহমেদ দেশের বাইরে সেভাবে যাচ্ছে না, যে প্রতিবেদনগুলো ভারতে প্রচারিত হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও আমরা দেখেছি ভুলভাবে সেগুলো উপস্থাপন হচ্ছে। আপনি বললেন দু দেশের সম্পর্ক ঠিক রাখার জন্য যেটি ভারতের এখন বোঝা উচিত, বাংলাদেশের অবস্থান পরিষ্কার হওয়া উচিত, সেই বার্তাটা তো আমরা সেভাবে তাদের কাছে পৌঁছাতে পারছি না। দেখুন, এটি একটা প্রক্রিয়া। আপনি আমাদের প্রতিবেদন ভারতে যাচ্ছে না, এটা একটা দুর্ভাগ্যের বিষয়। ভারতে আমাদের গণমাধ্যমগুলি সেখানে দেখা যায় না, এটা একটা দুর্ভাগ্যের বিষয়। এটা একটা দীর্ঘদিনের নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছে। ভারতের মিডিয়াতে আমাদের এখানে দেখা যাচ্ছে, তো এটা একটা প্রক্রিয়া। অন্য প্রক্রিয়া যদি আপনি বলেন, ভারতের এখানে তো হাই কমিশন আছে, অফিস আছে, তারা দেখছে বাংলাদেশের মানুষ, এবং এই হাই কমিশনের দায়িত্ব কিন্তু তাই যে এখানকার মানুষ ভারত সম্পর্কে কিভাবে রেসপন্স করছে সেটা তার কেন্দ্রকে জানানো। সেই প্রক্রিয়া সে নিশ্চয়ই জানতে পারছে। সো আপনি নানান ধরনের উস্কানি যাই হচ্ছে না কেন, এগুলি যে খুব বেশি একটা হালে পানি পাচ্ছে না এটা বোঝা যায় বিভিন্ন কারণে। দেখুন, ভারত যে উস্কানিটা দিচ্ছে, যদি বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করত, বাংলাদেশের সংখ্যালঘু বলে যাদেরকে বলা হচ্ছে, যদিও আমরা বাংলাদেশি বলেই অভ্যস্ত, এই সংখ্যালঘুরাও কিন্তু বিশ্বাস করছে না। সংখ্যালঘুদের নির্যাতনের যদি ঐতিহাসিক পরম্পরা আপনি দেখেন, তাহলে দেখবেন যে পতিত আওয়ামী লীগের সময়ই সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। আমি এখানে আপনার সুবিধার জন্য একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাকে আমি বলে রাখি। সেটা হচ্ছে, আপনি 2021 সালে আগে বলি যে সেটা হচ্ছে চলতি বছর যদি অক্টোবর পর্যন্ত আপনি দেখেন, আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট, আমাদের এখানে অত্যন্ত প্রভাবশালী মানবাধিকার সংগঠন, তাদের রিপোর্টে বলা হচ্ছে এখানে 2 জন হিন্দু মারা গেছে। সেখানে 2021 সালে বাংলাদেশে 3 জন হিন্দু মারা গেছে, 2016 সালে 7 জন হিন্দু মারা গেছে, 2018 সালে 1 জন হিন্দু মারা গেছে। তাহলে এটা কোন আমলে হয়েছে? আমি কোনো মৃত্যুকে জাস্টিফাই করছি না, এখনকার মৃত্যুগুলি প্রতিটি মৃত্যুই গ্রহণযোগ্য না, কিন্তু যেই পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টা হচ্ছে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা অবাক হচ্ছেন যে আমাকে নিয়ে যে কথা, আপনি নিশ্চয়ই আপনারা প্রতিবেদনে দেখেছেন, বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে নানান কারণে, তাদেরকে দিয়ে প্রভাব তৈরি করে, তাদেরকে বাধ্য করে নানান ধরনের স্টেটমেন্ট নেওয়া হচ্ছে। এইটা কোনো সাংবাদিকতার পর্যায়ে পড়ে না, এটা নৈতিকতা না, এটা আমরা মনে করি গভীর ষড়যন্ত্রের একটা অংশ। এবং এই ষড়যন্ত্রের যেই রসদ, সেটা আপনি জানেন যে আওয়ামী লীগ তার ক্ষমতার সময় প্রতি বছর মিলিয়ন ডলার এখান থেকে পাচার করেছে। সরকার এই বিষয়ে আসলে কতটা কঠোর এটি প্রতিহত করার জন্য? সরকার প্রতিহত করার জন্য তার সবগুলি মেকানিজম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার সেজন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে, রাজনৈতিক দলগুলি এক কাতারে এসেছে বাংলাদেশ প্রশ্নে, ধর্মীয় নেতারা এক কাতারে এসেছে বাংলাদেশ প্রশ্নে। আনফর্চুনেটলি আমার মনে হয় আমাদের গণমাধ্যম এখনও সেভাবে রেসপন্স করতে পারছে না। আপনি যদি দেখেন যে ভারতের মিডিয়ায় বাংলাদেশের সীমান্তে ড্রোন উঠছে, এরকম খবর আমাদের গণমাধ্যমও দায়িত্ব জ্ঞানহীনভাবে প্রচার করে দিচ্ছে, অথচ আমাদের গণমাধ্যমের কাছে কিন্তু সুযোগ আছে সেই খবরটা সঠিক কিনা সেই খবর নিয়ে প্রচার করার। সো এই ধরনের যেগুলি রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়, সেগুলি বিষয়ে সাংবাদিকরা যদি, গণমাধ্যমগুলি যদি আর একটু সক্রিয় হয়, আমার মনে হয় বাংলাদেশের মানুষকে সঠিক সংবাদ দেয়া। আপনি যে কথাটা বলছে যে ধরুন কথার কথা দিনাজপুরের একটা কথা বলছে, দিনাজপুরের মানুষটাকে কিন্তু বিশ্বাস করানো যাচ্ছে না, কিন্তু সেই প্রভাবটা ঠাকুরগাঁয়ে গিয়ে হয়তো পড়তে পারে। আমার ঠাকুরগাঁয়ের মানুষকে যদি এখন জানাতে হয় যে না দিনাজপুরে এরকম ঘটনা আসলে ঘটেনি, সেটা কিন্তু গণমাধ্যমকে এই দায়িত্বটা পালন করতে হবে। বাংলাদেশের অপতথ্য তো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। জনাব নাজমুল আশরাফ, যখন আমরা বলছি যে, আচ্ছা আমি একটু প্রশ্নটা রেখে যেতে চাই, বিরতি নেবার সময় হয়ে গেছে, সেটি হচ্ছে যে আমরা যখন ওই যে অপতথ্যর প্রতিবাদ করতে হবে, বার্তা দিতে হবে ভারতকে যে আমরা আসলে নতজানু নীতিতে নেই, বাংলাদেশ এই অবস্থানে আছে, আপনারা এই নতুন বাংলাদেশকে সেভাবেই দেখতে চেষ্টা করুন, তখন আমাদের প্রতিবাদীদের ভাষাটা কীরকম হওয়া উচিত? কেননা রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা যখন বলছিলেন, রাজনৈতিক দলগুলো কিভাবে বার্তাটা দিচ্ছে? আমাদের আজকে বিএনপির অঙ্গ সংগঠনগুলো ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গিয়েছে, তারা পদযাত্রা করেছে সেখানে। আমরা জানি আগামী দিন দিল্লিতে যে বাংলাদেশ দূতাবাস আছে সেখানে আসলে আরএসএস সেখানে হচ্ছে ঘেরাও কর্মসূচি বা এরকম কোনো একটা কিছু করতে যাচ্ছে। এগুলোকে পাল্টি আবার কোনো আশঙ্কা তৈরি করছে কিনা সেগুলো নিয়েও তো আমাদের আসলে ভাবতে হবে। একজন দর্শক আছেন, তার ফোনটিও একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, দেশের যে কোনো সরকার যদি তাদের শাসনভার গ্রহণ করে, তারা বলে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়া হবে, কিন্তু পরে ক্ষমতা এলে আর তারা সেই হিসাব দেন না। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও প্রায় তেমনটাই দেখা যাচ্ছে। এর কারণটা কি? বিরতির আগে একজন দর্শক আমাদের সঙ্গে ছিলেন, তার প্রশ্নের উত্তরটি ফয়েজ আহমেদ আপনার কাছে একটু নিয়ে যাই। সেটি হচ্ছে যে সরকারে যখন কেউ আসে, আসার আগে বলা হয় যে আসলে সম্পদের হিসেব দেওয়ার কথা, কিন্তু আসবার পর কেউ আসলে দেয় না। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও তারা এটাই লক্ষ্য করছেন। আপনি আসলে এটা নিয়ে কি বলতে চাইবেন? আপনার যেই দর্শক ফোন করেছেন, আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে একমত যে আমরা সাধারণত এই কথাগুলি শুনে অভ্যস্ত।
কিন্তু আমি দর্শককে একই সঙ্গে বলতে চাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই প্রশ্ন তুলেছেন। আমাদের সরকার এটাই চায়, মানুষ এই প্রশ্নগুলি জারি রাখুক, এই কাজগুলি হোক। সরকার ক্ষমতা গ্রহণের পরপরই যেই প্রতিশ্রুতি দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সময় বাড়ানো হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। তো আমি আপনাকে অনুরোধ করব 31 ডিসেম্বরের পরেও যদি না হয় আপনারা এই প্রশ্নগুলি জারি রাখবেন, আপনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রতিবাদের ভাষা নিয়ে কথা বলছিলাম, কেননা আমরা পাল্টাপাল্টি হচ্ছে কিনা, কেননা আমরা নতজানু হব না সেটি যেমন ঠিক আছে, তেমনি প্রতিবেশের সাথে নিশ্চয়ই আমরা বরিতার সম্পর্কও চাই না, সেটি নেই। হ্যাঁ, আপনার প্রশ্নের আগে আপনার অনুমতি নিয়ে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আমি বলছিলাম যে জাতীয় ঐক্যের জন্য সকল দলের ঐক্য দরকার। এখন সকল দল বাংলাদেশে তো মানে 100-র উপরে 150-র মতো দল আছে, আপনি বাছাই করবেন কিভাবে? তাহলে একটা ব্যারোমিটার হচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধন। উনি বলছিলেন যে নির্বাচন কমিশনের ধুনফুন দল নিবন্ধিত হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্ত পূরণ না হলে নিবন্ধিত হওয়া যায় না। এক। দ্বিতীয় হতে পারে এ যাবৎকালে 53 বছরে কোন দল অন্তত একটা আসনে হলো জিতেছে। তৃতীয়ত হচ্ছে যে দলগুলো ক্রিয়াশীল তাদের কি সমর্থন, তাদের কি ব্যাপ্তি, সারা দেশে তাদের অবস্থা কি, এগুলো তো মানুষ এমনিতেও জানে। ফলে বড় দল ছোট দল কিন্তু বাছাই করা খুব কঠিন কোনো ব্যাপার না। সেই জায়গায় আপনি একই ধরনের চান্তারা পার্টি টাইপের দল, কিংস পার্টি, কুইন্স পার্টি, আপনার প্রিন্স পার্টি, প্রিন্সেস পার্টি, এগুলো দিয়ে আপনি সংখ্যা হিসাব করে দেখালেন 50-60 জন। ভাই এরশাদ আমলে আসম আব্দুর রব 80টা দলকে একসাথে করে উনি একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি বানাচ্ছিল, কপ। ওই 80টা দল মিলাইয়াও বিএনপি আওয়ামী লীগের পায়ের নখের সমান ছিল। সংখ্যাটা যতটা শুনছি ততটা আসলে দল, ফলে অনেকগুলো দলকে ডাকা হয়েছে, জাতীয় ঐক্য হয়ে গেছে, এটার সাথে আমি একমত না। এখন আমি নিশ্চয়ই জাতীয় পার্টির দোষ আছে, 14 দলের দোষ আছে, আওয়ামী লীগের দোষ আছে, কিন্তু এদেরকে বাদ দিয়ে আপনি যেটা করবেন এটা জাতীয় ঐক্য হবে না। এটা বলতে পারেন যে এই মুহূর্তে জনগণের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, প্রয়োজনীয়তা, সেই ফোর্সগুলোর ঐক্য, এবং এটাও প্রয়োজন আছে, এটাও প্রয়োজন আছে। এখন আওয়ামী লীগকে আমরা গর্ত থেকে বের করে যেমন আনতে পারবো না, আবার আওয়ামী লীগ কি এই ব্যাপারে ঐক্যে একমত হবে কিনা, কথার কথা যুক্তির ক্ষেত্রে ধরি যে আওয়ামী লীগকে ধরেন আমরা গর্ত থেকে বের করে নিয়ে আসলাম, আসো বসি আমরা এই ব্যাপারে ঐক্য করি, আওয়ামী লীগ কি ভারতের ব্যাপারে ঐক্য করবে? প্রশ্নই ওঠে না। কারণ ভারত যে ভাষায় কথা বলছে, আওয়ামী লীগের লোকজন গোপনে এখানে সেখানে তার মানে দলীয় প্রধান একই কথা বলছে। কয়েকদিন আগে নিউ ইয়র্কের একটা সমাবেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী টেলিফোনে যে ভাষণ দিয়েছেন, 1 ঘন্টার ভাষণ আমি কষ্ট করে শুনেছি। এবং সামনের একটি কেন শুনেছি যে এত কিছুর পরে ওনার এই পরিণতি, ওনার দলের, ওনার কর্মীদের, ওনার আসলে মনোভাবটা কি। ভাই 16 বছরের মুখস্থ বক্তৃতা আবার শুনলাম, কোনো পরিবর্তন নাই, কোনো অনুশোচনা নাই, কোনো কিচ্ছু নাই। যা যা 16 বছর বলতো, জাতীয় বক্তৃতা, স্থানীয় বক্তৃতা, আঞ্চলিক বক্তৃতা, দেশে বিদেশে, ওই বক্তৃতায় উনি দিয়েছেন। তাহলে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আপনার কথা প্রসঙ্গেই তাতেও জাতীয় ঐক্য হবে না তাদের সাথে। আর আরেকটা কথা বলি যে এই সরকার আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা প্রধান উপদেষ্টা একাধিকবার বলছে। আপনারা যত খুশি সমালোচনা করেন, যত খুশি লেখেন, আপনার সমালোচনা করলে ভুল ধরে দিলে আমাদের উপকার হবে। অন্যান্য উপদেষ্টাও তাই বলেছেন। সরকার অ্যাজ এ হোল যদি বলি, মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছে না, উৎসাহিত করছে। সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা উৎসাহিত করছে, কিচ্ছু বলছে না। কিন্তু আমরা তো আবার কিছু শক্তিকে দেখছি তারা কথায় কথায় গণমাধ্যমের বিরুদ্ধে হুমকি দেয়, কিছু লোককে দেখছি কথায় কথায় গণমাধ্যম হামলা করে, ঘেরাও করে, স্বৈরাচারীরা দোষর বানায়। আরে ভাই, গণমাধ্যমের যদি দোষ থাকে, ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, সেটা জনগণই প্রত্যাখ্যান করবে যদি সেখানে সত্যতা না থাকে, সেখানে যদি আপনার দেশের জন্য ক্ষতিকর কিছু থাকে। যাই হোক, সরকার করছে না, কিন্তু সরকারের হয়ে কিন্তু অনেকে করছে, এবং সরকারের হয়ে অনেকে করার কারণে 16 বছর যেমন সকল গণমাধ্যম শুধু সরকারি দলের পূজা করত, এখন তো সকল গণমাধ্যম এই সরকারের পূজা করছে অথবা আন্দোলনকারীদের পূজা করছে। তাহলে আপনি কেমনে বলবেন যে মুক্ত, স্বাধীন এবং একেবারে বিবেকপ্রসূত কাজ আমরা করছি? জনাব ফয়েজ আহমেদ, একদম নাজমুল আশরাফের কথা প্রসঙ্গে যদি বলি, আমরা আসলে ঐক্যের কথা বলি, কিন্তু সেটিকে আসলে জনগণ, ছাত্র জনতা যে ব্যানারে আসলে আমাদের এই গণ অভ্যুত্থান, সেখান থেকে জনগণ আসলে কিভাবে গ্রহণ করবে সেটি তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং জনগণের গ্রহণ করার বিষয় যখন আসছে, তখন জনগণের প্রতিবাদের ভাষাটুকু সবসময় কি ঠিক হচ্ছে? এই যে আমরা যখন দেশের স্বনামধন্য দুটি গণমাধ্যমের উপর যখন আক্রমণের কথা, বা সেটি যে প্রতিবাদের ভাষা যেটি ছিল সেটিও তো গ্রহণযোগ্য না, সেটি নিয়ে আসলে কি বলতে চাইবেন?
গণমাধ্যমের উপর হামলা, আক্রমণ বা গণমাধ্যমকে নিয়ে যে ধরনের বক্তব্য দেয়া, সে বিষয়ে আমাদের সরকারের অবস্থান একদমই পরিষ্কার করে দেওয়া হয়েছে। সরকারের তথ্য উপদেষ্টা কথা বলেছেন, সরকারের প্রেস সেক্রেটারি কথা বলেছেন, সরকারের আরও দায়িত্বশীল উপদেষ্টাগণ কথা বলেছেন। এইটা নিন্দনীয়। এখন ভাই একটা কথা বলছেন যে সরকারের হয়ে কেউ করছে, একটু আমি কারেকশন করি, কেউ কিছু করে সরকারের নাম দিচ্ছে কিনা সেটা দেখা দরকার। সরকারের হয়ে কেউ করার জন্য কেউ অ্যাসাইন নেই, সরকার কিছুই করছে না। সরকার অন্তত এই বিষয়গুলিতে কাউকে, কোনো পক্ষকে, কোনো প্রক্রিয়ায় উৎসাহিত করছে না। সরকার কি সেটি বাধা সময় মতো বাধা দিতে পারছে কিনা বা সেটির ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটিও তো আসলে নেওয়া খুব বেশি জরুরি। অবশ্যই সরকার ব্যবস্থা নিচ্ছে। আপনি জানেন যে গণমাধ্যমের উপর হামলা বা গণমাধ্যমের অফিস ঘেরাও এই ধরনের কর্মসূচিতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পক্ষ থেকে যা যা করণীয় সেটা করেছে, এবং ওই নির্দিষ্ট গণমাধ্যম যেন তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারে সেই জন্য যতটুকু নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন চাহিদা অনুযায়ী সেগুলি সরকার করেছে। সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা। আরেকটু যদি একটু যোগ করি, সেটি যেমন নাজমুল আশরাফ যেমনটি বলছিলেন যে জনগণের যেটি প্রত্যাখ্যান করা সেটি জনগণ করবে। সেক্ষেত্রে যদি আমরা রাজনৈতিক দলের কথা বলি, সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রসঙ্গটি বা আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তাদের প্রত্যাখ্যান করারও অধিকার জনগণের এখন আছে কিনা, এবং যেমনটি গণমাধ্যমের উদাহরণ দিয়ে বলছিলেন সেটি নিয়ে আসলে কি বলতে চাইবেন? অবশ্যই মানুষের প্রত্যাখ্যান করার অধিকার আছে। মানুষ এই দেশের মানুষ এই অর্থে যে তারা নির্বাচনে আসলে তাদের প্রত্যাখ্যান করার অধিকার আছে কিনা। দেখুন, এই দেশের মানুষ প্রত্যাখ্যান শব্দের সর্বোৎকৃষ্ট ব্যবহার করেছে। মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, অত্যন্ত লজ্জাজনকভাবে তাকে পালিয়ে যেতে হয়েছে। ভাই যেটা বলছিলেন যে শেখ হাসিনা এখনো যে সমস্ত বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন, ন্যূনতম অনুশোচনা নেই, ন্যূনতম। এখন আওয়ামী লীগের সঙ্গে কে আলোচনা করবে? প্রথম হচ্ছে আলোচনা করার জন্য আওয়ামী লীগই বা কোথায়, আর আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করার জন্য তাদের মধ্যে তো কোনো অনুশোচনা নেই। এই যে রাস্তায় গুলি করে নির্বিচারে এতগুলি মানুষকে হত্যা করেছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ে থেকে কেউ একজনও কি দায়িত্ব নিয়ে বলেছেন যে এটার জন্য আমরা দুঃখিত? তাহলে আওয়ামী লীগে কি নেতৃত্ব দেন এমন একজনও বিবেকবান মানুষ নেই যে তাদের এই ভুলটা বুঝতে পারে? যাদের মধ্যে ন্যূনতম এই বিবেক নেই তাদের নিয়ে অন্তত আলোচনা কোনোভাবে হতে পারে না। এটা একটা বিষয়। যেমন আরেকটা বিষয়, ভাই আমার বিষয়ে যেটা বলছিলেন যে নির্বাচন কমিশনের কিছু শর্ত আছে, এগুলি পূরণ না হলে কোনো রাজনৈতিক দল নিবন্ধন পায় না। খুবই চমৎকার, খুবই আইডিয়াল একটা কথা, আইডিয়াল সময়ের কথা, কিন্তু আমরা একটা অত্যন্ত দুষ্ট সময়ের মধ্যে ছিলাম। আপনি গত নির্বাচনের আগে অন্তত 3-4টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে দেশের মানুষ যেগুলিকে চেনে না, যাদের কোনো অস্তিত্ব নেই। একটি কিংস পার্টি তৈরি করে তাদেরকে রাতারাতি অনুমোদন দেওয়া হয়েছে, নিবন্ধন দেওয়া হয়েছে। নিবন্ধন পায়নি গণ অধিকার পরিষদ, নিবন্ধন পায়নি নাগরিক ঐক্য, নিবন্ধন পায়নি গণসংহতি আন্দোলন। এটা হচ্ছে উদাহরণ আমি আপনি বললাম। তাহলে নিশ্চয়ই গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন বা নাগরিক ঐক্য এই সমস্ত দলের থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ বা আরো এরকম আপনি সুপ্রিম পার্টি, যেগুলি আপনি কোনোদিন নাম শোনেননি, কোথাও তাদের অস্তিত্ব দেখেননি, তা আমরা গণমাধ্যমেই প্রতিবেদন দেখেছি যে রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার পরে রাতারাতি তারা অফিস করছে, অথচ শর্ত হচ্ছে আপনার অফিস থাকতে হবে নিবন্ধনের জন্য। তারা নিবন্ধন পাওয়ার পর অফিস করছে। নিবন্ধন পাওয়ার পরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা যখন যোগাযোগ করছি, আপনাদের অফিস কোথায়, যে আমরা অফিসটা তৈরি করছি। একটা প্রশ্ন আসলে রাখতেই চাই, সম্ভবত আরো একটি বিরতি নেবারও আমার সময় হয়ে গেছে। সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে রাজনৈতিক যে দলগুলো আছে, বিশেষ করে বিএনপির কথা যদি আমি বলি, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা আশঙ্কা এখনো কেটে যায়নি। আবার সরকারের পক্ষ থেকে নানান সময় নানান মন্তব্য করা হচ্ছে। আমরা শিক্ষা উপদেষ্টার কথা যদি প্রসঙ্গে যদি বলি, ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনিই বলেছিলেন যে আগামী এক বছরের মধ্যে হয়তো আমরা একটা নির্বাচনে আশা ব্যক্ত করেছেন, কিন্তু সরকারের দায়িত্বশীল একটি জায়গা থেকে যখন এই ধরনের কথা আসে, এবং অপূর্ব জাহাঙ্গীর উপপ্রেস সচিব তিনি বলেছেন যে এটি তার ব্যক্তিগত, সরকারের একটি দায়িত্বশীল জায়গা থেকে কি এভাবে জনগণের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য বলেছেন, আপনি যদি ওনার পুরো বক্তব্যটা, উনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছর, আবার সেই আগামী বছরের কথা উনি এমন এক সময় বলেছেন যখন ডিসেম্বর মাস। আগামী বছরটা আসলে ঠিক কি এটা পরিষ্কার না। এই বিষয়টি নিয়ে যখন অনেক বিতর্ক, এই বিষয়টি নিয়ে যখন একেবারে সেনাপ্রধানের একটি বক্তব্য নিয়ে বিতর্ক, যখন এই বিষয়টি নিয়ে প্রেস সচিবের একটি বক্তব্য নিয়ে বিতর্ক, তখন কি ব্যক্তিগত মতামত দেওয়া সরকারের মধ্যে থেকে আসাটাই এই মুহূর্তে জরুরি কিনা? জনাব ফয়েজ আহমদ, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, যখন নির্বাচনের দিনক্ষণ নিয়ে আসলে নানান ধরনের টেনশন চারদিকে কাজ করছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির মধ্যে, তখন আপনাদের দায়িত্বশীল জায়গাগুলো থেকে যখন ব্যক্তিগত মতামত দেওয়া হয়, সেটি কি এখন খুব বেশি প্রয়োজন, বা সেটি তো আমাদের মধ্যে কখনো আশার সঞ্চার করছে, কখনো আবার হতাশায় ডুবিয়ে দিচ্ছে? আপনি এটা নিয়ে কি বলতে চাইবেন? না, দেখুন, আমাদের সরকারের বক্তব্য খুবই পরিষ্কার। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেও বলেছেন নির্বাচন নিয়ে অত দুশ্চিন্তার কিছু নাই। উনি যেটা বলেছেন যে নির্বাচনের ট্রেন্ড চলতে শুরু করেছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে, কার্যক্রম হচ্ছে,
রাজনৈতিক দলগুলির নানান রকম বক্তব্য বিবৃতি রাজনৈতিকভাবে থাকতে পারে, আপনারা সেটা দেখছেন, কিন্তু রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত কিন্তু সরকারের যোগাযোগও রয়েছে। সেখানে নির্বাচন নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা সরকার দেখছে না, এবং সরকারও নির্বাচন হবে না, নির্বাচন দেওয়ার বিষয়ে কোনো মানসিকতা নেই এই ধরনের। সরকার যেই সংস্কারের মৌলিক কার্যক্রমগুলি হাতে নিয়েছে সেই সংস্কারগুলি কিন্তু নির্বাচনের জন্যই নিয়েছে। আপনি দেখেন শেষ করে নির্বাচন শেষ করে বা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে, রাজনৈতিক দল যদি বলে যে এই সংস্কারের প্রয়োজন আছে সংস্কার হবে, রাজনৈতিক দল যদি মনে করে প্রয়োজন নেই সংস্কার হবে না, সেটা অন্য আলোচনা। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। একই বিষয়ে আপনার কাছ থেকে আমি নির্বাচনে না গিয়ে আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, উত্তর দেওয়া হয় নাই যে ভারতের সাথে পাল্টাপাল্টি হচ্ছে। হ্যাঁ, আমি সেখানে আসার আগে আবারও সেই নির্বাচন কমিশনের ব্যাপারে বলি যে এই কিংস পার্টির কাহিনী আমরা 111 গভর্নমেন্টের সময় দেখেছি, শেখ হাসিনার সরকার আমলেও দেখেছি, এখনও যাতে না হয় আমরা সেটা চাই। কিন্তু অনেক ছোটোখাটো দলের অনেক বেশি গুরুত্ব দেখি, তাতে মনে হয় যে একই ঘটনা ঘটতে পারে। এখন ধরেন পুরনো দল হিসেবে আমি যদি বলি এলডিপি, সিপিবি, আওয়ামী লীগ বাদ দিলাম, জাতীয় পার্টিকে আমরা বাদ দিয়ে ফেললাম তার দোসর হিসেবে, কিন্তু এলডিপির নেতা ওই প্রধান উপদেষ্টার বৈঠকে গিয়ে ফেরত আসছেন, কারণ তালিকা ওনার নাম ছিল না। সিপিবি একবার ডাক পেয়েছে আর ডাক পায় না, ফলে এগুলো কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক করে আর কি, আপনি জাতীয় ঐক্য যখন করবেন। এটা বাদ গেল। এখন ভারত ভাই আমি এখানে জাস্ট একটু যোগ করে দেই, সেটা হচ্ছে সিপিবি কিন্তু সর্বশেষ বৈঠকেও ছিল। এলডিপির বিষয়টা ওটা একটা তাৎক্ষণিকভাবে সিকিউরিটির বিষয়, একটা ভুল বোঝাবুঝি। এলডিপির সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। এই দুইটা বিষয় আমি আপনাকে পরিষ্কার করলাম। নিশ্চয়ই আগামীতে সেটা হবে না। যেটা আপনি বলছিলেন যে যুবদল, ছাত্রদল আর হচ্ছে স্বেচ্ছাসেবক দল মিলে তারা ভারতের হাই কমিশনে অভিমুখে পদযাত্রা করেছে শান্তিপূর্ণভাবে, কোথাও কোনো পিঁপড়াও মারে নাই। আমি বলছিলাম যে ওখানে গিয়ে তারা একটা স্মারকলিপি দিয়ে চলে আসছে। ভারতের তো উচিত যে বাংলাদেশের কাছ থেকে শেখা, অনেক কিছু শেখার আছে, তারা শেখে না। তারা কি করেছে, আমাদের হাই কমিশন ভাঙচুর করে জ্বালায় দিছে, আপনার পতাকা পোড়ায় দিছে, কত কিছু করছে। আপনার ত্রিপুরায় করেছে, পশ্চিমবঙ্গে করেছে, গুজরাটে, মহারাষ্ট্রে করেছে, এখন হয়তো দিল্লিতে করবে। ফলে তারা প্রতিবাদের নামে কি করে আর আমরা প্রতিবাদের নামে কি করি, সভ্যতা আমাদের কাছ থেকে ওদের শেখা উচিত। ফলে ওরা যখন আমাদের এই বিক্ষোভ নিয়ে, এত সুন্দর শান্তিপূর্ণ একটা বিক্ষোভ হলো, সেটা নিয়ে আমি ভারতীয় গণমাধ্যমগুলোতে দেখছিলাম যাচ্ছে তাই মনে হয় যে বিশাল অপরাধ করে ফেলেছি আমরা। আরেকটা বিষয় যে গণমাধ্যমের অপপ্রচার ভারতের, যেটি নিয়ে আমাদের এখানে টেনশন, আমরা পাল্টা কি করব সেটি নিয়ে আলোচনা হচ্ছে। একটা কথা ইদানিং শুনছেন না যে ভারত যে মিথ্যাচারগুলো করছে আওয়ামী লীগের উস্কানিতে বা আওয়ামী লীগের পক্ষ হয়ে, অথবা আওয়ামী লীগে শিখিয়ে দিচ্ছে কিনা, তার একটা প্রমাণ পেলাম। শেখ হাসিনা নিউ ইয়র্কের বক্তৃতার মধ্যে আমি যা শুনছি সব হচ্ছে আপনার ওই যে এই মলম বিক্রেতার বক্তব্যের সাথে মিলে যায়। মানে ওই রকম অভিযোগগুলো উনি বলছেন, এই সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে। তার মানে হচ্ছে যে এখানে মোদি, শেখ হাসিনা মিলেই এগুলো মানে করছেন, এগুলো উৎসাহিত করছেন। অথচ পাশাপাশি দুটি দেশের মধ্যে গুরুত্ব পাওয়া উচিত ছিল কোনটি? না, গুরুত্ব তো পাওয়া উচিত হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে, পারস্পরিক স্বার্থ বজায় রেখে, সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে দুটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান মাথায় রেখে সে সম্পর্ক করা। 16 বছরে তো আপনাকে পায়ের নিচে মানে নিয়ে গেছে, পায়ের নিচ থেকে একটা জিনিস আপনি হাতে করে মাথার উপর আনতে সময় লাগবে না? সেই সময়টা আমরা নিচ্ছি, কিন্তু ভারত সেটা দিচ্ছে না। আপনি যাকে কৃতদাস হিসেবে বাড়িতে এনেছেন, তাকে পশুর মতো ব্যবহার করেন, কাজ করান, তার মুখ দিয়ে কোনোদিন কথা বেরোয় না, কিন্তু নির্যাতিত হতে হতে সে যখন একদিন আপনার মুখের উপর কথা বলে ফেললো, তখন আপনি অজ্ঞান হয়ে যাবেন। তো ভারত আসলে অজ্ঞান হয়ে যাচ্ছে বাংলাদেশের একটা সঠিক ভূমিকা দেখে। এটি হওয়া উচিত ছিল। ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ, ধন্যবাদ ফয়েজ আহমদ আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই দেশের এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আবারও আপনাদের আমরা সংযুক্ত করতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।